একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তোষশীল সহকারী অধ্যাপক, বন্ধুবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমি আজকে পড়াবো সেটি হচ্ছে জীববিজ্ঞান বিষয় প্রথম পত্রের অধ্যায় 10 প্রাণ রিপ্রোডাকশন থেকে লেসন 7। লক্ষ্য করো, স্লাইডের দিকে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এ যাবৎ যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে পড়িয়েছি এবং 6টি লেসন ছিল। আজকে অযৌন প্রজনন লেসন 7। পুরুষ ও স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া উদ্ভিদে যে প্রজনন ঘটে তাকে অযৌন প্রজনন বলে। নিম্ন শ্রেণীর উদ্ভিদে অযৌন স্পোর, অযৌন রেণু যেটাকে বলা হয়, সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে। আবৃতবীজী উদ্ভিদে যারা এন্ডোস্পার্ম, সাধারণত দেহ অঙ্গের মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে। তাহলে এই যে বিষয়টা আমরা পড়লাম, এখান থেকে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার। একটি হলো স্পোর সৃষ্টির মাধ্যমে, আর একটি হলো দেহ অঙ্গের মাধ্যমে অযৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয়ে থাকে। তাহলে প্রথমে আসা যাক অযৌন স্পোর সৃষ্টির মাধ্যমে কিভাবে হচ্ছে। নিম্ন শ্রেণীর বেশ কিছু উদ্ভিদে বিভিন্ন ধরনের রেণু বা স্পোর যেটাকে বলা হয় বা স্পোর তৈরি হয়। এসব স্পোর অঙ্কুরিত হয়ে কোষ বিভাজনের মাধ্যমে অঙ্কুরিত হলে নতুন উদ্ভিদের জন্ম হয়। এখানে গ্যামেটের কোনো মিলনের ব্যাপারটা নাই, তাই সেটি যৌন নয়, অযৌন প্রজনন। অনুকূল পরিবেশে এসব স্পোরে মাইটোসিস বিভাজন ঘটে এবং নতুন উদ্ভিদের জন্ম দেয়। পরিবেশের তারতম্যে অধিকাংশ ছত্রাক ও শৈবাল বিভিন্ন ধরনের স্পোর গঠন করে। এদের মধ্যে পেনিসিলামে আছে। পেনিসিলাম যে স্পোর তাকে বলা হয় কনিডিয়া বা কনিডিয়া স্পোর। মিউকোরের ক্ষেত্রে স্পোরাম যে স্পোর বা গনিডিয়া, এবং এগারিকাসের ক্ষেত্রে ব্যাসিডিয়া স্পোর বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো সব ছত্রাক। পক্ষান্তরে দেখো অন্যদিকে আমরা শৈবালের মধ্যে ক্লেমাইড ও মোনাসে রয়েছে চলরেণু বা জিস্পোর, এবং স্থির রেণু রেস্টিং স্পোর বা একাইনিছি, এবং অন্যান্য বহু শৈবালের স্থূল প্রাচীর আবদ্ধ অ্যাপ্লাম স্পোর ইত্যাদি হলো বিভিন্ন ধরনের অযৌন স্পোর। এছাড়াও ব্রায়োফাইটা এবং চিরোফাইটাভুক্ত উদ্ভিদের রেণুথলিতে অর্থাৎ স্পোরাঞ্জিয়ামে উৎপন্ন রেণুগুলো অযৌন প্রক্রিয়ায় বংশবিস্তারে সহায়ক। ফার্ন ও লাইকোপোডিয়ামে স্পোর সম আকৃতির অর্থাৎ হোমোস্পোরাস, কিন্তু সেলাজিনেলা, সুস্নিসার ইত্যাদির স্পোর অসম আকৃতির অর্থাৎ হেটারোস্পোরাস। দেখো এই যে একটু খেয়াল করো, এই যে ফার্নের স্পোরাঞ্জিয়াম রেণুথলি, এখানে রেণুগুলো উৎপন্ন হয়েছে এবং পরিপক্ক হলে এই যে দেখো স্টোমিয়াম ফেটে যায় এবং সেই রন্ধ্রপথে স্পোরগুলো পরিবেশে বেরিয়ে আসে। অনুকূল পরিবেশ পেলেই এরা বিভাজিত হবে এবং নতুন নতুন করে কি ফার্নের জন্ম দেবে। দেহ অঙ্গের মাধ্যমে দেখো 2 নম্বর আবৃতবীজী উদ্ভিদে, আবৃতবীজী উদ্ভিদ এন্ডোস্পার্ম, যে সকল উদ্ভিদের বীজ ফল দ্বারা আবৃত থাকে তারা হলো এন্ডোস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। উদ্ভিদের দেহ অঙ্গের মাধ্যমে অযৌন প্রজনন হয়ে থাকে। এরূপ জননকে অঙ্গজ প্রজনন বলা হয়ে থাকে। অন্যভাবে দেহ থেকে বিচ্ছিন্ন অংশ বিশেষ নতুন জীব সৃষ্টি করলে তাকে অঙ্গজ প্রজনন বলে। প্রকৃতিতে অনেক উদ্ভিদে স্বাভাবিকভাবেই অঙ্গজ প্রজনন হয়ে থাকে, আবার কৃত্রিম উপায়েও অঙ্গজ প্রজনন করা হয়। নিচে বিভিন্ন ধরনের অঙ্গজ প্রজনন সম্পর্কে বর্ণনা করা হলো। নাম্বার কতে আসো, উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন নিম্নলিখিত উপায়ে স্বাভাবিক অঙ্গজ প্রজনন ঘটতে পারে কি? নাম্বার 1, বাই রুটস বা মূল দ্বারা, বাই রুট। মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাকরোল, পটল প্রভৃতি উদ্ভিদের মূল থেকেই নতুন গাছের সৃষ্টি হয়। জমিতে এদের মূল লাগানো হয়। এই দেখো মিষ্টি আলু, এই যে এটা লাগানো হবে, এটা মূল, এখান থেকে নতুন করে মিষ্টি আলুর চারা উৎপন্ন হবে। এটা শতমূলী, এগুলোকে মাটিতে বপন বা রোপণ বা লাগানো হলে এখান থেকে নতুন করে শতমূলীর গাছের বা চারার আবির্ভাব ঘটবে। এরপরে দেখো কাণ্ড বা স্টেম, গোল আলু, আদা, পেঁয়াজ, শুঁটি, ওলকচু প্রভৃতি উদ্ভিদের কাণ্ড থেকেই নতুন উদ্ভিদের জন্ম হয়। কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ, এগুলোর সাকার এর সাহায্যে প্রজনন হয়। সাকার হলো বিশেষ ধরনের কাণ্ড। গোল আলু, আদা, পেঁয়াজ, শুঁটি, ওলকচু সব মাটির নিচে থাকে বা হয়। এগুলো মূল নয়, এগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ড, আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম। আবার যে কলার ক্ষেত্রে বলছি, পুদিনার ক্ষেত্রে বলছি, কলার যে ছোট চারার কথা আমরা বলি, মাটি মানে গাছের চারপাশ দিয়ে হয়, সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় লাগায়, এটি সাকার। বাঁশের ক্ষেত্রে ঠিক তাই, চন্দ্রমল্লিকা, আনারসের যে মাথাটা আমরা লাগিয়ে থাকি, এটা হলো সাকার। পুদিনার একটা ডাটা
আমরা লাগিয়ে দিচ্ছি কাণ্ড, এটি হলো সাকার। যাই হোক, সাকার হলো বিশেষ ধরনের রূপান্তরিত কাণ্ড। লিফ বা পাতার মাধ্যমে হয়ে থাকে। এই দেখো পাথরকুচি পাতা, পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলে এর পাতার কিনারা থেকে বহু নতুন গাছের জন্ম হয়। এই দেখো কিনারা থেকে নতুন গাছের জন্ম হচ্ছে। এই যে আদা, এটা হলো এই যে কাণ্ডের মাধ্যমে পড়েছে এখানে। এই যে আদা দেখো, এই যে আলু, গোল আলু, এই যে দেখো এটা হলো নোট, আই, চোখ, পর্ব, পর্ব। এই যে এখানে ঠিক একটা পর্ব ছিল, এখান থেকেও মুকুলটা অঙ্কুরিত হচ্ছে। বুলবিল বা কক্ষ মুকুলের মাধ্যমে। কক্ষ মুকুল দেখো, এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে পাতা। এই পাতা এবং কাণ্ডের যে সংযোগ স্থল সেটি হলো কক্ষ। এখান থেকে যে বার্ড তৈরি হয় অ্যাক্সিয়াল বার্ড। এই যে এখানে একটা কক্ষ মুকুল হয়েছে, এটা একদম শুট পরিবর্তিত বা রূপান্তরিত, এবং এটাও কিন্তু প্রজননের জন্য রূপান্তরিত হয়। এটার মাধ্যমেও নতুন চারা গাছ পাওয়া যাবে। এরপরে আসি 5 নাম্বার 5, অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা। বিশেষ করে কচুর ক্ষেত্রে, কচুর যে লতি, যেটাকে আমরা রানার বলছি, এটা মাটির একেবারে ঠিক ভিতরে না বা মাটির সাথেই সমান্তরালে হয়, এটা অর্ধবায়বীয় কাণ্ড। এটার দ্বারাও বংশবৃদ্ধি ঘটে। এবং সব অঙ্গজ প্রজনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এবং অবশ্যই অঙ্গজ অবশ্যই অযৌন, কারণ এখানে গ্যামেটের কোনো মিলন নেই। নাম্বার 6 দেখো মুকুল উদ্গম। ইস্ট, ইস্ট নামক এককোষী ছত্রাকের মাতৃকোষ থেকে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়। মুকুলগুলো মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ইস্টের জন্ম দেয়। এই যে ইস্ট, এই যে ইস্ট, এখন বলতে পারো যে আমি পড়াচ্ছি প্লান্ট রিপ্রোডাকশন, এখানে ইস্ট কিভাবে আসে। মডার্ন ক্লাসিফিকেশন গিভেন বাই ম্যাকগিলিস। এখানে ইস্ট হচ্ছে ফাঞ্জাই বা হাঙ্গি, এটা হচ্ছে ছত্রাক এর অন্তর্ভুক্ত কিংডম ফাঞ্জাইয়ের। বাট প্রাকৃতিক যে শ্রেণীবিন্যাস, যেটা মানে মার্গিলিস শ্রেণীবিন্যাস আগে যেটা বেশ প্রচলিত ছিল, সেই প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী ইস্ট যে ছত্রাক বা শৈবালগুলো সবকেই উদ্ভিদের আন্ডারেই গণনা করা হতো, গণ্য করা হতো, মূল্যায়ন করা হতো। সেই হিসেবে এখানে এখন এটা রয়ে গেছে। ইস্ট নামক এককোষী ছত্রাকের মাতৃকোষ থেকে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়। মুকুলগুলো মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ইস্টে জন্ম দেয়। পর্ণকাণ্ড, এই যে দেখো পাতার মতো কাণ্ড, পর্ণ হচ্ছে এখানে পাতার অর্থে পর্ণকাণ্ড, ফাইলোক্ল্যাজ। ফণি মনুষ্যার পর্ণকাণ্ড থেকে নতুন গাছ হয়। ফণি মনসা, ফণি সাপের যে ফনা, সাপের সাথে মানুষের একটা সম্পর্ক, সেখান থেকে নামটা নেওয়া হয়েছে। এই কাণ্ডটাকে দেখতে সাপের ফণার মতো মনে হয় বা দেখায়, এই জন্য না ফণি মনুষ্য। ফণি মনুষ্যার পর্ণকাণ্ড থেকে নতুন গাছ হয়। উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, এতক্ষণ আমরা যা পড়েছি স্বাভাবিক অঙ্গজ প্রজনন, এখন যেটা পড়বো আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। দেখো উদ্ভিদের কোনো দৈহিক অঙ্গ যেমন মূল, কাণ্ড, পাতা ইত্যাদির মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় বংশ বিস্তার করার প্রক্রিয়াকে কৃত্রিম অঙ্গজ প্রজনন বলে। কৃত্রিম পদ্ধতি প্রয়োগ করে ফুল ও ফলের গুণগত মান বজায় রেখে এ ধরনের জনন ঘটানো হয়। যে পদ্ধতিতে এটি সম্ভব তাকে কলম করা বলে। কলম করা দেখো যে উদ্ভিদের অঙ্গজ প্রজননের একটি ধরন, যেটা সাধারণত কৃত্রিম উপায়ে করা হয়। কলম নিম্নলিখিত উপায়ে করা হয়ে থাকে, যেমন দেখো নাম্বার 1 শাখা কলম বা কাটিং। সোজা কথা, নাম শুনে বুঝতে পারছো কোন একটা গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দেবো, সেখান থেকে নতুন চারা হবে। স্লাইডে খেয়াল করো জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, আপেল, কমলা লেবু ইত্যাদি গাছের পরিণত কাণ্ডের অংশ বিশেষ কেটে সিক্ত বা ভেজা মাটিতে পুঁতলে তা থেকে নতুন উদ্ভিদ জন্মায়। এই যে দেখো একটা গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিয়েছে, এখানে এই যে চারা গাছের আবির্ভাব ঘটছে। দাবা কলম, একটা দাবি অর্থাৎ এই যে খেয়াল করো এই যে গাছের যে একটা ডাল, মাটির যে কাছাকাছি এটাকে টেনে মাটিতে পুঁতে দেওয়া হয় এবং একটা খুঁটি দিয়ে বেঁধে দেওয়া হয়। এই অংশটা থেকে মূল বের হবে, এটা অস্থানিক মূল। এই অংশটুকু একটু বাকলটা ছাড়িয়ে নিলে মূলটা একটু দ্রুত বের হবে। লেবু, জুঁই প্রভৃতি গাছের মাটি সংলগ্ন লম্বা শাখাকে বাঁকিয়ে মাটিতে চাপা দিলে কয়েক সপ্তাহের মধ্যে মাটির নিচে অবস্থিত শাখাটির পর্ব থেকে অস্থানিক মূল নির্গত হয়। মাটিতে চাপা পড়া অংশের বাকল কেটে দিলে সেখানে দ্রুত মূল গজায়। মূল সহ শাখাটি কেটে অন্য জায়গায় লাগালে নতুন উদ্ভিদের জন্ম হয়। আশা করি বুঝছো দাবা কলম। পরে আমরা আসি জোড় কলম। এটা একটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। এটা একটা টপে আগে থেকে একটা গাছ লাগানো আছে, সেই গাছের সাথে দেখো আরেকটা গাছের ডাল এখানে জুড়ে দেওয়া হয়েছে, এই জন্য এটা জোড় কলম। যেটা আমরা বাইরে থেকে এনে দিলাম সেটাই হলো নির্বাচিত উদ্ভিদের ডাল। নির্বাচিত বলতে উন্নত চরিত্রের অধিকারী, যেটা আমার টার্গেটেড, যেটা আমার কাঙ্ক্ষিত, যেটা আমার প্রত্যাশিত, যেমন ধরনের রূপ, রসগন্ধ, স্পর্শ সমেত
ফুল কিংবা ফল আমি চাই, সেই গাছের ডাল কেটে এনে টবে আরেকটা গাছের সাথে জুড়ে দেওয়া হলো। তবে যে গাছটি সেটা হচ্ছে স্টক, বাইরে থেকে যেটা এনেছে সেটা হচ্ছে সায়ন। পরীক্ষায় প্রশ্ন হয় সায়ন কি। জোড় কলম করার ক্ষেত্রে নির্বাচিত উদ্ভিদের যে শাখা যেটাকে স্টকের সাথে জুড়ে দেওয়া হয় সেটা হলো সায়ন, যেটা বাহির থেকে নির্বাচিত সেটাই হলো সায়ন, আর টবে আগে থেকে যেটা লাগানো সেটা স্টক। স্টকটা সাধারণত নিম্ন মানে গুণগত মানের দিক থেকে নিম্ন হলেও হয়, কারণ প্রোডাক্টের কোনো ভূমিকা নেই, এর ভূমিকা হলো এইখান থেকে পানিটা মিনারেলটা শোষণ করে অ্যাবজর্ব করে সায়নকে প্রোভাইড করা। ক্লিয়ার? তবে সাধারণত একই প্রজাতিভুক্ত হলে ভালো হয় বা করা হয়ে থাকে আর কি, নট নেসেসারি। বিভিন্ন ফল ও ফুল গাছের উন্নত জাত বজায় রাখার জন্য জোড় কলম তৈরি করা হয়। নির্বাচিত উদ্ভিদের কোনো শাখা টবে লাগানো সাধারণত একই প্রজাতিভুক্ত অন্য একটি উদ্ভিদের সাথে জুড়ে দিতে হয়। বিচ্ছিন্ন অংশটিকে সায়ন বলে এবং সায়নকে যে উদ্ভিদের সাথে জোড়া দেওয়া হয় তাকে স্টক বলে। স্টক যে কোনো ধরনের নিম্নমানের উদ্ভিদ হতে পারে। মাটির রস শোষণ করে উপরে পাঠানো স্টকের কাজ, অন্যদিকে সায়ন সাধারণত উন্নত জাতের উদ্ভিদের অংশ হয়ে থাকে। সুতরাং ফল ও ফুলের চরিত্র নির্ভর করে সায়নের উপর, স্টকের উপর নয়। পরটাতে আসো গুটি কলম। শক্ত কাণ্ডযুক্ত যে কোনো ফল গাছ যেমন লেবু, আম প্রভৃতি বা গোলাপ, গন্ধরাজ প্রভৃতি ফুলের গাছে গুটি কলম তৈরি করা যায়। গুটি কলমের জন্য নির্বাচিত শাখার একটি অংশের বাকল ছাড়িয়ে সেখানে গোবর, মাটি ও খড় দিয়ে ঢেকে শক্ত করে দড়ি বেঁধে দিতে হয়। নিয়মিত সেখানে পানি দিতে থাকলে ওই অংশে কিছুদিন পর অস্তারিক মূল গজায়। মূল সহ শাখাটি বিচ্ছিন্ন করে ভেজা মাটিতে অন্যত্র রোপণ করলে তা থেকে নতুন উদ্ভিদ জন্মায়। এই যে দেখো, খেয়াল করো, গুটি কলম পড়ছিলাম। এই যে নির্বাচিত উদ্ভিদ, তার গাছের একটি ডাল, এখানে বাকলটা ছাড়িয়ে গোবর, খড়, মাটি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। উপরে আসলে ওই পাটের তৈরি যে চট সেটা বেঁধে দিলে ভালো হয়, পানিটা ধরে রাখতে সুবিধা হয়। নিয়মিত পানি দিতে হবে, ফলে এখান থেকে মূল গজাবে এবং সময় এখান থেকে কেটে সেটাকে লাগিয়ে দিতে হবে। নতুন একটি চারা গাছ আমরা পেয়ে যাব। চোখ কলম বা কুড়ি সংযোজন সাধারণত আমাদের দেশে বড়ই গাছে এটি করা হয়ে থাকে। এইখানে একটু আসো। এই যে মনে করি টার্গেটেড প্লান্ট, এই যেটা পর্ব, পর্ব মানে নোট, নোট মানে গিরা, যেটাকে আমি চাকরিয়া ভাষায় বলে থাকি, তোমাদের বোঝার সুবিধার্থে বললাম। জীববিজ্ঞানের ভাষায় বলা হয় নোট, NODE নোট, ইংরেজিতে বাংলায় বলা হয় পর্ব। এই যে টি শেপ করে কেটে নিলাম, কেটে নিয়ে যে স্টকে যার সাথে জুড়ে দেবো সেখানেও টি শেপ করে কেটে বের করে নিলাম এবং চোখটা সেখানে জুড়ে দিলাম, পরে বেঁধে দিলাম। এমনভাবে বাঁধতে হবে যাতে করে বায়ুরোধী হয়, বাতাস ঢুকতে না পারে। বাতাস ঢুকলে বাতাসের জীবাণু গিয়ে এই জায়গাটাকে কি করবে, নষ্ট করে দেবে, ফলে তোমার প্রত্যাশিত ফলাফল পাবে না। দেখো, চোখ কলম বা কুড়ি সংযোজন এই পদ্ধতিতে একটি গাছের কাণ্ডে অন্য গাছের কাক্ষিক মুকুল সংযুক্ত করা হয়। কাক্ষিক মুকুল মানে যে গিরা বলছি, নোট পর্ব, এটা একটা কক্ষ, এখান থেকে যেই চারাটা হবে, যে চোখটা পর্বটা বেরোবে, মুকুলটা বেরোবে, সেটাই কেটে নেওয়া হয় টি শেপ আকারে। যে গাছের কাণ্ডে মুকুল সংযোজন করা হবে তার সুবিধা মতো শাখায় ছুরি দিয়ে টি আকারে বাকল আলগা করে সেই স্থানে কাঙ্ক্ষিত গাছের একটি মুকুল নিয়ে বায়ুরোধী করে বেঁধে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে মুকুলটি মাতৃগাছের সাথে সংযুক্ত হয় এবং দ্রুত বৃদ্ধি লাভ করে নতুন শাখা উৎপন্ন করে, যেমন কুল বা বড়ই। গোলাপ গাছে এই প্রক্রিয়া লক্ষ্য করা যায়। সার্থক কৃত্রিম অঙ্গজ প্রজননের জন্য চাই অভিজ্ঞতা, চাই প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিছু রাসায়নিক পদার্থ মূল তৈরির জন্য এবং কিছু মোম ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছ। কৃত্রিম অঙ্গজ প্রজনন ইম্পর্টেন্ট, সেকেন্ড ইয়ারের জন্য বেশি ইম্পর্টেন্ট। যাক, শেষ করবো। শেষ করার আগে একটি হোমওয়ার্ক দিচ্ছি। উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন প্রক্রিয়ার বর্ণনা দাও। সেই সাথে কিছু কথা আমি বলতে চাই। কেউ কেউ তোমরা মেসেজ করেছো স্যার পরীক্ষা কখন, কিভাবে, কি পরীক্ষা সম্পর্কে জানতে চেয়েছো। তো ওভারঅল এখানে আমি বলছি কথাগুলো তোমরা শুনবে, লক্ষ্য করবে। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমি গুছিয়ে বলছি, কথাগুলো খেয়াল করো। আমরা মোটামুটি পরিকল্পনা করেছি, আমরা সকল শিক্ষক বসেছিলাম। তোমাদের দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষার্থী, আপকামিং যারা এইচএস এক্সামিনি, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমরা মার্চ মাসের 2021 সালের মার্চ মাসের 10 তারিখ থেকে, এটা সম্ভাব্য তারিখ, আমরা বোর্ড স্ট্যান্ডার্ড এবং তোমাদের যে কনসাস সিলেবাস, সেই সিলেবাসের আলোকে বোর্ড স্ট্যান্ডার্ড আমরা এক্সাম পরিচালনা করার চিন্তা ভাবনা করছি। খুব শীঘ্রই তোমাদেরকে তা জানিয়ে দেবো। এটা হলো দ্বাদশ শ্রেণীর জন্য। আর একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, 2021 সালের মার্চ মাসে আমাদের পরিকল্পনা মতো 25 তারিখ থেকে তোমাদের একটা পরীক্ষা নেব। আমরা যা পড়িয়েছি তার উপর তোমাদেরকে সিলেবাসটা আগে থেকে জানিয়ে দেবো।
তো সেই পরীক্ষাটাও সম্ভবত আমরা ফুল মার্কসের নেব এবং অনেকটা অর্ধবার্ষিক পরীক্ষার আদলেই নেব। এগুলো হচ্ছে আমার প্রিলিমিনারি প্রাথমিক কথাবার্তা। তোমরা মেন্টালি প্রস্তুত থাকো, আমার এই লেসনটা শুনলে সবাই ধারণা পেয়ে যাবা। স্টুডেন্ট আমি ফোন করছি না বা মেসেজ দিচ্ছি না বা গ্রুপও মেসেজ দিচ্ছি না, এই লেসনে আমি কথাগুলো বললাম, এখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে। তো যাক, আজকে না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।